সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইলের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যয়যোগে শব্দ গঠন। আমরা ইতিপূর্বে শব্দ গঠন এবং উপসর্গযোগে শব্দ গঠন নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব প্রত্যয়যোগে শব্দ গঠন। তো দেখো, প্রত্যয়যোগে শব্দ গঠন শেখার আগে আমাদের জানতে হবে যে প্রত্যয় জিনিসটা কি। তো দেখো, প্রত্যয় হচ্ছে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি, যেগুলো কি হয় যে ধাতু বা নাম শব্দের পরে যুক্ত হয়। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা প্রাতিপদিকের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে, তাই হচ্ছে কি প্রত্যয়। দেখো, এখানে যে একটা সংজ্ঞা লেখা আছে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে। তো তাহলে এই প্রত্যয়টা হচ্ছে কি, প্রত্যয় হচ্ছে এক প্রকার বর্ণ বা বর্ণ সমষ্টি, যেগুলো আমরা কি করি যে এই ধাতু বা নাম শব্দের পরে যুক্ত করি, আর এগুলো ধাতু বা নাম শব্দের পরে যুক্ত হয়ে কি হয়, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। দেখো, এই প্রত্যয়ের উদাহরণটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে লক্ষ্য করবে যে এখানে একটা শব্দ আছে কি চলন্ত। তো চলন্ত শব্দটিকে দেখো আমরা ভেঙেছি, এখানে কি আছে চল যোগ অন্ত। দেখো, এই চলটা হচ্ছে একটি ধাতু, এর সাথে বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে। এই চলের সাথে যখন অন্ত যুক্ত হয়ে নতুন একটা শব্দ হয়েছে কি চলন্ত। দেখো, তাহলে এই যে পাশে যে বর্ণ সমষ্টি যুক্ত হয়েছে, এটাই হচ্ছে কি প্রত্যয়। তো তাহলে আমরা জানলাম যে প্রত্যয় হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, যেগুলো ধাতু বা প্রাতিপদিকের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। আর এই প্রত্যয়কে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। প্রত্যয়কে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে হচ্ছে কি কৃৎ প্রত্যয়, আরেক নম্বর হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে এই প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আরেকটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তো দেখো, আমরা এই কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় জানার আগে আমাদের যে জিনিসটা জানা খুবই দরকার, সেটা হচ্ছে প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া। দেখো, আমরা একটু আগে ধাতু বলতেছিলাম, প্রাতিপদিক বলতেছিলাম। তো এই ধাতু চিনতে গেলেও আমাদের প্রকৃতি সম্পর্কে জানতে হবে, এবং এই কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় এটা আলাদা করার জন্য আমাদের কি প্রকৃতি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। যার কারণেই আমি এখন এই প্রত্যয়ের বিস্তারিত আলোচনায় না গিয়ে আমি এখন শিখে নেব যে প্রকৃতি জিনিসটা কি। কারণ প্রকৃতি সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা না থাকলে কোনটা কৃৎ প্রত্যয় এবং কোনটা তদ্ধিত প্রত্যয় এটা আমরা জানতে পারবো না। তো দেখো, তাহলে প্রকৃতি কি দেখে নেই। প্রকৃতি হচ্ছে মৌলিক শব্দের যে অংশকে, বা বলতে পারি শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, তাকে আমরা কি বলা হয়, ভাগ করা এই প্রকৃতি বলি আর কি। মৌলিক শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা সম্ভব নয়, তাই হচ্ছে কি প্রকৃতি। এই প্রকৃতিটা হচ্ছে দুই প্রকার। এই প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে নাম প্রকৃতি। তাহলে আমরা কি বললাম, যে শব্দের বা যে মৌলিক শব্দের যে অংশকে আমরা আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করতে পারি না, তাই হচ্ছে কি প্রকৃতি। আর এই প্রকৃতি কত প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে নাম প্রকৃতি। তো আশা করি প্রকৃতি কি সেটা বুঝতে পেরেছ। তো দেখো, এই ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি কি সেটা আমাদের এখন জানতে হবে। এই ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি হচ্ছে যে, লক্ষ্য করো, এই যে ক্রিয়া প্রকৃতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি যে ক্রিয়া প্রকৃতি হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ, বা হচ্ছে যে মূল অংশ দ্বারা কি কোনো ক্রিয়া বোঝায় বা যেন কোনো কাজ বোঝায়। বা আমরা বলতে পারি যে প্রত্যয় নিষ্পন্ন শব্দকে আমরা যদি ভাগ করি বা বিশ্লেষণ করি, তাহলে যে একটা মূল অংশ পাওয়া যায়, সেই অংশ দ্বারা
যদি কোনো ক্রিয়া বোঝায় বা কাজ বোঝায় তাকে আমরা কি বলবো? ক্রিয়া প্রকৃতি। তো দেখো, যখন আমরা এই চলন্ত শব্দটিকে বিশ্লেষণ করলাম বা ভাঙলাম, তখন এই চলন্ত শব্দটিকে বিশ্লেষণ করার পরে বা ভাঙার পরে আমাদের দুটো অংশ চলে আসছে। এই দুটো অংশ চলে আসছে। কী কী অংশ চলে আসছে? একটা হচ্ছে চল, একটা হচ্ছে অন্ত। একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো, এখানে হাত এর সাথে কিন্তু আমি কি করিনি, এখানে হাত এর সাথে আমি কি করিনি, কোনো এই যে এরকম একটা চিহ্ন দেইনি। কিন্তু দেখো, এখানে চলের সাথে কিন্তু আমি একটা কি করেছি, চিহ্ন দিয়েছি। তো এই চিহ্ন অবশ্যই কিন্তু এই চিহ্ন দেওয়ার পেছনে কিছু কারণ আছে। এই চিহ্নটা হচ্ছে কি, এই ক্রিয়া প্রকৃতি বোঝাতে আমরা কি করে থাকি, এই চিহ্নটা ব্যবহার করে থাকি। তো দেখো, যখন এই চলন্ত শব্দটিকে আমরা ভাঙলাম বা বিশ্লেষণ করলাম, তাহলে সেটা কি দাঁড়ালো? চল যোগ অন্ত দ্বারা হলো, তাই না? তো এই চল যোগ অন্ত, এখানে কিন্তু মূল অংশটা কি, এই চল, মূল অংশ হচ্ছে চল। তো দেখো, এই চল মূল অংশ, এই চল দ্বারা কি কোনো কাজ বোঝায় না? হ্যাঁ, এই চল দ্বারা কাজ বোঝায়। চল দ্বারা কি কাজ বোঝায়? চল দ্বারা কাজ বোঝায়। যেমন এটা হচ্ছে কি, চল দ্বারা কি চলাচল করা, চলা এরকম বোঝায়। তো তাহলে এই চল দ্বারা যেহেতু কাজ বা ক্রিয়া বোঝাচ্ছে, অতএব আমরা বলতে পারি এই চল হচ্ছে কি একটি ক্রিয়া প্রকৃতি। আবার দেখো, এই যে যখন এই হাতল শব্দটিকে ভাঙা হয়েছে বা বিশ্লেষণ করা হয়েছে, তখন কি কি আসছে? হাত যোগ ল, তখন চলে আসছে কি হাত যোগ ল। তো দেখো, এই হাত দ্বারা কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না, সেটা হয়তো কোনো কিছু নাম, গুণ বা দ্রব্য, যে কোনো কিছু নাম হতে পারে। দেখো, এখানে সেটা কি একটা নাম বোঝাইতেছে, ঠিক আছে কি? তো যদি কাজ না বোঝায়, যে প্রত্যয় নিষ্পন্ন শব্দকে ভাঙলে যে প্রকৃতিটা পাওয়া যায়, ওই প্রকৃতি দ্বারা যদি আমরা কি বুঝি যে কোনো কাজ বুঝাইছে, তাহলে সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর তা দ্বারা যদি কাজ না বোঝায়, তাহলে আমরা সেটা দ্বারা বুঝবো কি, এটা হচ্ছে নাম প্রকৃতি। তাহলে এখানে আমরা দেখলাম যে এই হাত হচ্ছে নাম প্রকৃতি এবং এই চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এখন লক্ষ্য করো যে আমরা যে এই যে উপরে বলেছিলাম কৃৎ প্রত্যয় এবং কি তদ্ধিত প্রত্যয়, তো এখন আমরা বুঝতে পারবো যে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় কি। কারণ আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি কি। তো একটা জিনিস লক্ষ্য করো, এই যে ক্রিয়া প্রকৃতি, যেটা এই ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে, এই ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে, সেই প্রত্যয়টাকে আমরা কি বলবো? কৃৎ প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে, সেই প্রকৃতির নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে, সেই প্রত্যয়টার নাম হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। কি জানলাম? ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তো আরেকটা জিনিস শিখে রাখো, যেটা হচ্ছে দেখো, এই যে চলন্ত শব্দটা কিন্তু একটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, তাই না? এই যে কৃৎ প্রত্যয়ের সাহায্যে এই শব্দটা হয়েছে, তাহলে এই চলন্তটা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। আর এই কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ, ঠিক আছে? কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। আর এই যে হাতল, এটা একটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ, অতএব একে বলা হয় যে তদ্ধিতান্ত পদ বা তদ্ধিতান্ত শব্দ। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো, আমরা যে এই যে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সম্পর্কে জানলাম কি, ক্রিয়া প্রকৃতির সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? তদ্ধিত প্রত্যয় বলবো। তো দেখো, আমরা কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় সম্পর্কে জানলাম। এখন আমরা কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা করব। আমরা কি জেনেছি? ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হলে সেটা কৃৎ প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে যুক্ত হলে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই কৃৎ প্রত্যয়টা আবার হচ্ছে দুই প্রকার। কৃৎ প্রত্যয় কত প্রকার? কৃৎ প্রত্যয়টা হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে কি সংস্কৃত কৃৎ প্রত্যয়, আর দুই নাম্বারটা হচ্ছে কি বাংলা কৃৎ প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়। এই সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী ওই ভাষার ধাতুর সাথে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে সেটাই হচ্ছে কি কৃৎ প্রত্যয়, এই সংস্কৃত কৃৎ প্রত্যয়। তাহলে সংস্কৃত ভাষার নিয়ম অনুযায়ী যদি সংস্কৃত ভাষার কোনো প্রকৃতি থাকে, তার সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। যেমন আমরা যদি বলি ক্রি যোগ তব্য, তাহলে সেটা কি হবে? কর্তব্য। এটা হচ্ছে
এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। আবার যদি বাংলা ক্রিয়া প্রকৃতির সাথে বা বাংলা ক্রিয়া প্রকৃতির সাথে বাংলা ভাষার শব্দের সাথে যদি কি হয়, বাংলা ভাষার নিয়ম অনুসারেই কোনো প্রত্যয় যুক্ত হয়, তাহলে সেটা কি হবে, বাংলা কৃত প্রত্যয়। যেমন হচ্ছে নাচ যোগ অন সমান সমান হচ্ছে কি নাচন। এই নাচনটা হচ্ছে এই অনটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, কারণ বাংলা কৃত প্রত্যয়, কারণ এটা হচ্ছে বাংলা ক্রিয়া প্রকৃতি, এটা সংস্কৃত ক্রিয়া প্রকৃতি, যার কারণে এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। ঠিক আছে, তো দেখো এখন তারপরে যেটা আমাদের চলে আসে সেটা হচ্ছে কি যে তদ্ধিত প্রত্যয়। আমরা ইতিপূর্বে জেনেছি তদ্ধিত প্রত্যয় হচ্ছে কি যে নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকেই বলা হয় তদ্ধিত প্রত্যয়। আর এই কৃত প্রত্যয়টা দুই প্রকার হলেও তদ্ধিত প্রত্যয় কিন্তু দুই প্রকার না। তদ্ধিত প্রত্যয় হচ্ছে কি তিন প্রকার। এক নম্বরে হচ্ছে সংস্কৃত কৃত তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, তারপরে হচ্ছে কি বাংলা তদ্ধিত প্রত্যয়, আর একটা হচ্ছে কি বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো দেখো ওই আগের মতোই আমরা যে ক্রিয়া প্রকৃতি বা কৃত প্রত্যয়ের মধ্যে যেরকম বললাম সংস্কৃত ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হলে সংস্কৃত কৃত প্রত্যয়, ঠিক একই রকমভাবে যে এই সংস্কৃত নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। কি বললাম যে সংস্কৃত নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে কি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। যেমন দেখো হচ্ছে এই যে মনু, এটা একটি সংস্কৃত তদ্ধিত নাম প্রকৃতি, এর সাথে একটা স্ন প্রত্যয় যুক্ত হলে সেটা কি হবে মানব, তাহলে এইটা হচ্ছে কি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। একই রকম ভাবে যদি বাংলা নাম প্রকৃতির সাথে যদি কি হয়, বাংলা নাম প্রকৃতির সাথে যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা কি হবে বাংলা তদ্ধিত প্রত্যয়। যেমন হচ্ছে যে ঘর যোগ আমি, তাহলে হবে কি ঘরামি। তারপরে যেমন যদি আমরা বলি যে বাঘ যোগ আ, তাহলে কি হবে বাঘা। তাহলে এখানে আমি এবং এখানে হচ্ছে কি আ, এই দুইটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, কারণ এই দুইটাই হচ্ছে বাংলা নাম প্রকৃতি। তারপরে যেটা বিদেশি তদ্ধিত প্রত্যয় সেটা হচ্ছে কি যে এই যে সকল শব্দ বিদেশি ভাষার যে সকল ধাতু আছে, এই নাম প্রকৃতি আছে, যে সকল নাম প্রকৃতি বাংলা এবং সংস্কৃতির বাইরে অন্যান্য বিভিন্ন দেশের ভাষা থেকে আসছে, সেগুলোর সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটাকে কি বলা হবে বিদেশি তদ্ধিত প্রত্যয়। যেমন দেখো আমরা যদি বলি ডাক্তার যোগ খানা, ডাক্তারখানা, তো দেখো ডাক্তার যেহেতু একটা ইংরেজি শব্দ, এর সাথে যেহেতু আর একটা অন্য প্রত্যয় যুক্ত হয়েছে, এটা অবশ্যই বিদেশি ভাষার শব্দ, বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকের ক্লাসটা আর বেশি বড় করব না, আমরা এখানে শেষ করব। তো তার আগে আমরা জেনে নিই যে আমরা আজকে কি কি শিখেছি। আমরা আজকে শিখেছি প্রত্যয়, এটা হচ্ছে একটা বর্ণ সমষ্টি যেগুলা প্রকৃতির পরে যুক্ত হয়। আর প্রকৃতি হচ্ছে শব্দের একেবারেই মূল অংশ, যেটা আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না। প্রকৃতি ছিল দুই প্রকার, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। আর নাম প্রকৃতির সাথে যুক্ত হলে সেটা তদ্ধিত প্রত্যয়, ক্রিয়া প্রকৃতির সাথে যুক্ত হলে সেটা হচ্ছে কৃত প্রত্যয়। আর কৃত প্রত্যয় দুই প্রকার ছিল, বাংলা এবং সংস্কৃত। আর তদ্ধিত প্রত্যয় ছিল তিন প্রকার, বাংলা, সংস্কৃত এবং বিদেশি। তো আশা করি এই প্রত্যয় এবং প্রকৃতি সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে। তো তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাবে, আমি অবশ্যই সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা আগামী ক্লাসে যে এই প্রত্যয়ের সাহায্যে কিভাবে শব্দ গঠন করা যায় সেই নিয়ে বিস্তারিত কিছু উদাহরণ সহ আমরা বিস্তারিত আলোচনা করব প্রত্যয়যোগী শব্দ গঠনের দ্বিতীয় অংশ। তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।